সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। করোনা মহামারীর মধ্যে যেন পাখা মেলেছে দুর্নীতির ডানা, অথচ দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হয়েছিল 2019 সালেই। আজ আবার হেফাজত নেতাদের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। দুর্নীতির মহোৎসবে নাম জড়িয়েছে জনপ্রতিনিধি, আমলা সবারই, তবে অনেক ক্ষেত্রেই খোলে না প্যান্ডোরার বাক্স। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অতল দুর্নীতির তলের খোঁজে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণহীন ভারতীয় ভ্যারিয়েন্ট, একদিনে রাজশাহী ও খুলনায় 25 জনের মৃত্যু। সাতক্ষীরায় শনাক্ত ঠেকেছে 59%। তৃতীয় ঢেউয়ের প্রস্তুতির পরামর্শ। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসবে সব রোড স্ল্যাব। এই মাসেই শেষ হচ্ছে রেল স্ল্যাবের কাজ। 1 বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায় চলবে কাজ। কানাডার পর মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য দুদকের হাতে আছে। বর্তমান সাবেক MP সহ 36 জনের নাম। হেফাজতের 50 নেতার অবৈধ সম্পদের খোঁজে চিঠি। ক্ষমতায় যেতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিকল্প নেই বললেন মির্জা ফখরুল। আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এবং সারা দেশে অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন বৃহস্পতিবার। পুরুষ নারীর আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা সহ থাকছে হজে নিবন্ধনের সুযোগ। ধর্মীয় গোঁড়ামি দূর করাই লক্ষ্য। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম অতল দুর্নীতির তলের খোঁজে। আমাদের খবরের শিরোনামে রয়েছে দুর্নীতির বেশ কয়েকটি খবর। এসব অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। স্যার, আমরা বলছি অতল দুর্নীতির তলের খোঁজে। এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার বরাবরই বলে আসছে। শুরুতে যেমন বলছিলাম যে 2019 সালেও দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হয়েছে, অনেককেই গ্রেফতার করা হয়েছে। এরপরে করোনাটি যখন আসলো, সেই রিজেন্ট হাসপাতাল বলি আর অন্যান্য ঘটনা বলি, একের পর এক দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে আসতে শুরু করলো। তদন্তগুলো শুরু হয়, তদন্তগুলো হিমঘরে। আজকে আমরা তথ্য পেলাম, আমাদের খবরই রয়েছে যে কানাডার পরে এবার মালয়েশিয়াও টাকা পাচারের তথ্য আছে দুদকের কাছে। তো এরকম তথ্য পাওয়ার খবর আমরা গণমাধ্যমে দিই, মানুষজন সেগুলো পড়েন, টেলিভিশনে দেখেন, কিন্তু কাজের কাজ কতটুকু হয় বলে আপনি মনে করেন? দেখুন, দুর্নীতি বিশেষ করে আপনার করোনা আসার পরে দুর্নীতির চিত্রটা আরও বেশি প্রস্ফুটিত হয়ে গেছে কিন্তু। এবং একটি সুখবর হলো যে সাথে সাথে সরকারও কিন্তু দুর্নীতি দমনে আগে যতটা না ব্যস্ত ছিল তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, বুঝলেন। তারা তো মাননীয় প্রধানমন্ত্রী একেবারে পাবলিক ডিক্লারেশন হলো জিরো টলারেন্স টু কারাপশন, দুর্নীতির। এবং উনি যে এটা শুধু মুখে বলেছেন তা নয়, কিন্তু উনি বাস্তবেও কিন্তু এটা অনেকখানি প্রতিফলিত হয়েছে। যেমন উনি আওয়ামী লীগেরই কয়েকজনকে ধরেছেন, খুব যারা অত্যন্ত শক্তিশালী নেতা যাদের বলা যায়, তাদের ধরেছেন। তাদের অনেকেই জেলখানায় আছে, তাদের বিচার হচ্ছে, সাজা হচ্ছে। এইটা হচ্ছে ভালো দিক। কিন্তু দুর্নীতি যে বন্ধ হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। জিরো টলারেন্সে আসতে অনেক তো দেরি আছে এখন। এবং একই সাথে আমি বলতে চাই যে দুর্নীতি দমন কমিশনও কিন্তু তাদের দক্ষতা কিন্তু দেখাতে সক্ষম হয়েছে। দুর্বলতা আছে, সেটা আমি এক্ষুনি আসতেছি, কিন্তু দক্ষতা সক্ষম হয়েছে। বিশেষ করে আগে যিনি চেয়ারম্যান ছিলেন ইকবাল সাহেব, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অত্যন্ত সৎ একজন ব্যক্তি, অত্যন্ত কমিটেড পেট্রিয়ট, মানে আপনার দেশ ধরে দিয়ে একজন ব্যক্তি। উনি কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এবং সেখানে একটি কথা না বলেই পাচ্ছি না যে তাদের যে সীমিত, করিম সাহেব হয়তো আমার সাথে এগ্রি করবেন, উনি একজন প্রাক্তন সিভিল সার্ভেন্ট, শীর্ষ সিভিল সার্ভেন্ট, যে তাদের যে জনবলের অনেক অভাব রয়েছে। যে হারে দুর্নীতি সে হারে কিন্তু তাদের জনবল নেই। তারপরে সেটা একটা বড় দুর্বলতা। তো এই কারণে তারা যতখানি
এগোতে পারতো ততখানি তারা অবভিয়াসলি এগোতে পারেনি। তাদের সাফল্য, তাদের যে কমিটমেন্ট, বিশেষ করে যে প্রাক্তন চেয়ারম্যান সাহেবের, সেই কমিটমেন্টের তুলনায় তারা তো অতখানি এগোতে পারেনি। মামলা হচ্ছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে মামলা হচ্ছে, তারপরে আপনার কিছু আইনজীবী রয়েছেন যারা খুব বড় বড় আইনজীবী, তারা তাদের পক্ষে দাঁড়িয়ে হয় একটা রিট করে স্টে নিয়ে নিল বা জামিন নিয়ে নিল, এইসব ঘটনা ঘটছে। এখন বিদেশের ব্যাপারে আপনি যে কথাটি বললেন, মালয়েশিয়াতে কিন্তু টাকা পাচারের কাহিনীটা আমরা আগে থেকেই জানতাম। আমরা তো শুনেছি যে মিথ্যা শুনেছি তা কিন্তু নয়, যে তারেক জিয়া বাক্স বাক্স টাকা আপনার মালয়েশিয়া নিয়ে গেছে এটা। এবং আরেকটা এক্সাম্পল আমি এখনই আপনাকে দিই, যেটা প্রমাণিত, যে বিচারক ঢাকার বোধহয় জেলা জজ ঠিক না, মানে ওই মর্যাদার একজন জজ সাহেব ছিলেন, নামটা আমি মোতাহার হোসেন, সে আপনার তারেক জিয়াকে খালাস দিয়ে তার পরের দিনই সে চলে গেল মালয়েশিয়ায়। এবং আমি আরেকটা কথা বলি, শুধু তাই না, আরেকটা ঘটনা কিন্তু এই মোতাহার সাহেব করেছে। কি করেছে জানেন? হবিগঞ্জের এসপি ছিল এক ভদ্রলোক, বোধহয় নাম মুস্তফা কামাল, তার বিরুদ্ধে একটা মামলা করলো একটা কোম্পানি, আমি কোম্পানির নাম উল্লেখ করতে চাই না। মামলা করার পরে এই জজ সাহেবের আদালতেই সেই এসপির মামলার রায় হলো, যেখানে মামলার সর্বোচ্চ সাজা 7 বছর, এসপিকে জজ সাহেব সাজা দিল 10 বছর, যেটা অত্যন্ত পরিষ্কারভাবে ওই জিয়াউর রহমান ইসেকে সাজা দেওয়ার মতো, কর্নেল তাহেরকে সাজা দেওয়ার মতো, বুঝলেন? এই দুটো ঘটনা কিন্তু পরপর ঘটেছে, এবং ঘটনার পরের দিনই সে কিন্তু উধাও নাই, এবং পরবর্তী দুদক জেনেছে যে সে বহু টাকা নিয়ে মালয়েশিয়া চলে গেছে, সেখানে সেকেন্ড হোম করেছে। জি স্যার, এই প্রসঙ্গটি স্যার আমি দুটি ভাবে আপনাকে জানতে চাইতে পারি। একটি হচ্ছে আপনি যেরকম বলছেন যে টাকার বিনিময়ে রায় দিয়ে তিনি দেশ ছেড়ে গেছেন, এটি আবার এবং দুটো মামলা, একটা না। হ্যাঁ, এটি আবার বিএনপি বলে যে উনি নির্দোষ ব্যক্তিকে খালাস দিয়েছেন, সে কারণে ওনাকে দেশে থাকতে দেয়া হয়নি। এটি এক অ্যাঙ্গেলের কথা। আবার অন্যদিকে আপনার কথা যদি স্যার সত্য ধরে নেই, তার মানে হচ্ছে যে যারা হচ্ছে আপনার জুডিশিয়ারিতে আছেন, বিচারকের দায়িত্বে আছেন, তাহলে তাদের সততার অভাব রয়েছে। দুটি যে কোনো একটি বিষয়তে হবে। তাহলে আমাদের দুর্নীতির ক্ষেত্রে আমরা যদি শূন্য সহিষ্ণুতা ঘোষণা করি, সেটি বাস্তবায়ন করবো। আমি যদি বলি সব জজ সাহেবরা ধোয়া তুলসী পাতা, তাহলে এর চেয়ে বড় মিথ্যাচার তো আর হবে না। এটা অত্যন্ত দুঃখের কথা যে আপনার বিচার বিভাগেও কিন্তু দুর্নীতি ঢুকে গেছে, এবং সেখানেও কিন্তু আপনার শুদ্ধি অভিযান প্রয়োজন রয়েছে। তবে এখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন, তারা কিন্তু প্রকাশ্যে বলছেন যে আমরা আপিল বিভাগে আমরা দুর্নীতি ঢুকতে দেব না, বুঝলেন? তো এখন তাদের এই পদক্ষেপে তারা কিন্তু খুব সজাগ রয়েছেন, এবং যখনই খবর পাচ্ছেন, আমি উচ্চ আদালতের কথা বলছি, নিম্ন আদালতের না, কারণ উচ্চ আদালতে অবভিয়াসলি দুর্নীতির সংখ্যা নিশ্চয়ই অনেক কম, নিম্ন আদালতের মতো না। তো যখনই তারা খবর পাচ্ছেন, কারো গায়ে দুর্নীতির গন্ধ পাচ্ছেন, অ্যাকশন কিন্তু নেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা যুক্ত হব। মোফাজ্জল করিম স্যার, আপনাকে একটু শুনতে চাই। আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী স্যার যে বিষয়গুলো বললেন, তো উদ্যোগের কিন্তু অভাব নেই, এবং সর্বোচ্চ পর্যায় থেকে যদি বলেন আন্তরিকতার অভাব নেই স্যার দেখছেন, কিন্তু তারপরেও যেটা আমি শুরুতে বলছিলাম যে প্যান্ডোরার বাক্স খোলে না কেন আমাদের? হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, এই যে আন্তরিকতা বা উদ্যোগ, এগুলো সব সময় ছিল। কারণ খুব সহজ, কারণ এটা তো কাগজে ব্যাপার, হুকুমের ব্যাপার। একটা আদেশ, একটা আইন জারি করে দিলাম, একটা সার্কুলার দিয়ে দিলাম, এগুলো খুব কঠিন কিছু নয়। এবং তারপরে আমার কথায়, বার্তায়, বক্তব্যে, আমার ব্যক্তিগত আচরণেও প্রকাশ পেল যে আমি এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এটুকু ঠিক আছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বা সরকার যে ঘোষণা দিচ্ছেন বা যে পরিপত্র জারি করছেন, আদেশ জারি করছেন, সেটা বাস্তবায়নটা করবে কে বা কারা? তখনই কিন্তু আমলাতন্ত্রের প্রশ্ন আসে।
আচ্ছা, এখন দুর্নীতির ব্যাপারে সবচাইতে বড় সংস্থাটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ঠিক আছে, এবং তাদের অসীম ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। যদিও শুরুতে কয়েকটা বছর প্রায় অপচয়ই হয়েছে আমি বলবো, কারণ তখন ওই যে আন্তরিকতার কথা বললাম, সেটাও দুদকের আন্তরিকতাটা প্রশ্নবিদ্ধ ছিল, বা তাদের তৎপরতাটা। আন্তরিকতা যদি থেকেও থাকে, ওটা তো দৃশ্যমান কিছু নয়, তবে তৎপরতা তো নিশ্চয়ই দৃশ্যমান, সেটা খুব একটা চোখে পড়েনি। তারপরে ক্রমশ আস্তে আস্তে হতে হবে, ইয়েস, আমি জাস্টিস শামসুদ্দিন সাহেবের সঙ্গে একমত। ওই ইকবাল মাহমুদ এসে প্রথম একটা জোরে ধাক্কা দিল, এবং ইকবাল মাহমুদের সময় বড় বড় কয়েকটা কাজ হয়েছে। একটা কেউ বলেনি যে সে এই ব্যাপারে আন্তরিক নয় বা তার মধ্যে সক্ষমতা নেই ইত্যাদি। এখন কথা হচ্ছে, আসল কথাটি যেটি আর কি, দুর্নীতি কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। যে একটা কথা আছে না, সারা অঙ্গে ব্যথা, মলম লাগাই কোথা। তো আমাদের দেশে দুর্নীতিটা একেবারে সর্বনিম্ন স্তর থেকে শুরু করে উপরের দিকে সবখানে ছড়িয়ে আছে। তো সেখানে সেই ক্ষেত্রে আপনি যদি যে 10,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা বেতন পায়, এরকম লোকজন যদি ধরে টরে আপনি দেখাই দেন, এই দেখো গত মাসে 500টা কেস ধরেছি, এরা চুনোপুটি। এই চুনোপুটি ধরুন আর না ধরুন কিছু যায় আসে না, রাঘব বোয়ালগুলাকে আপনাকে ধরতে হবে। সেই রাঘব বোয়াল কিন্তু ধরা পড়ছে না। আমি আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি প্রতি বছর যদি আপনি বেশি না 2-4টা রাঘব বোয়াল ধরুন, তারপরে দেখেন তার এটার ফলটা কি হয়। সঙ্গে সঙ্গে একটা বার্তা চলে যাবে যে কেউই নয়, এটার ঊর্ধ্বে নয়, সবাই আইনের কাছে ধরা পড়বে। কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে না। এটা হচ্ছে না বলেই কিন্তু দুর্নীতি দূর হচ্ছে না। উপরের তলায় যারা আছেন, এক্সকিউজ মি, আমি নিজেও চাকরি করেছি, উপরের তলায়ও করেছি আপনাদের দোয়ায়, কিন্তু কই আমার চাকরি জীবনে তো আমি দেখি নাই যে আমাদের লেভেলের কাউকে ধরা হয়েছে হয়েছে। একটা উদাহরণ আমি প্রায়শই দিয়ে থাকি, একটা লেখায়ও লিখেছি, সেটা হচ্ছে 1960-এর দশকের শেষের দিকে, বোধহয় খুব সম্ভব তখন 67-68 সালে একজন সাবেক ডিসি, পাবনা জেলার একজন সাবেক ডিসি, নামটা বলা উচিত না, একজন বদুলকের নাম বললে পরে তাকে হেয় করা হবে, সেই ডিসি সাহেব সেই পাবনা জেলাতেই একটা দুর্নীতির কেসে ধরা পড়লেন। পাকিস্তানের কথা বলছি, 67 ইংরেজিতে। এবং জনসাধারণ দেখলো তাকে হাতকড়া লাগিয়ে সোজা ওই জেলাতেই তাকে নিয়ে আসা হয়েছে আদালতে, এবং সেখানে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে তার শাস্তি হয়েছিল। এবং যে জেলাতে দুর্দণ্ড প্রতাপে তিনি 2-3 বছর ডিসিগিরি করেছেন, সেই জেলারই জেলখানাতে তিনি ছিলেন। তখন কিন্তু দারুণ রকম একটা বার্তা ছড়িয়ে পড়লো। তখন জেলার সংখ্যা খুব বেশি ছিল না, 22টা জেলা ছিল। প্রথমে যখন পাকিস্তান হয় 17টা না, যখন 47 ইংরেজিতে পাকিস্তান হলো তখন ছিল 17টা জেলা, পরে একটু বেড়ে টেড়ে টাঙ্গাইল ইত্যাদি হয়ে 22টা জেলা হলো। তখন কিন্তু সবার মধ্যে খবর চলে গেল যে ডিসি যে জেলাতে চাকরি করেছে দীর্ঘদিন, যার ভয়ে থরহরি কম্পমান ছিল জেলার মানুষজন, সেই ডিসিকে তারই জেলায় জেলখানার মধ্যে থাকতে হয়েছে। এই ধরনের দৃষ্টান্তর দরকার। কিন্তু আপনাদের ওই সময় কিন্তু এত ব্যাপক হারে দুর্নীতি ছিল না, আপনি যে সময়টার কথা বলছেন। না, আপনি ঠিকই বলেছেন, ওই সময় অত ব্যাপক হারে ছিল না বটে, যাই বা ছিল আর কি, সেটা মোটামুটি একটা প্রয়াস ছিল থামানোর জন্য আর কি। এবং কেউ যেন আবার এটাতে সরি, কিন্তু স্যার তাহলে আমার দুজনের কাছে প্রশ্ন বিভাগ রাখতে চাই। আমি জাস্ট এবং সে সময় বিচারকরা নিম্ন আদালতের বা যে কোনো আদালতের তারা অসৎ ছিল, এমন এটা একেবারে, এবং শিক্ষকরা, এই দুটো পেশার মানুষ দুর্নীতির ধারে কাছে ছিল না। কিন্তু আমি আরো 2-একটা পেশা বলি। একটা হচ্ছে গিয়ে আপনার পোস্টমাস্টার, পোস্ট অফিসের পোস্টমাস্টার, আর মসজিদের ইমাম। এখন তো পোস্টমাস্টার আর ইমাম আর কিছু আর বাক্য আমি শেষ করতে চাই না। জি স্যার, আমি দুজনের কাছে আবার ফিরবো, একটু আমার জাকারিয়া কাজল ভাইকে শুনতে চাই। জাকারিয়া কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন এখানে কথা বলছিলেন একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক আমলা ও রাষ্ট্রদূত। কাজল ভাই, তো স্যারা যেটি বলছেন যে
উদ্যোগ আছে, আন্তরিকতা আছে, প্রয়াসও আছে, কিন্তু কমছে না। কিন্তু না কমার পেছনের কিছু কারণও তারা বিশ্লেষণ করেছেন। তো সব মিলিয়ে আসলে এই দুর্নীতির যে কালো অন্ধকার, তার থেকে আমরা বের হতে পারি কিভাবে? ধন্যবাদ রুবেল, আপনি যে শিরোনামটা দিয়েছেন, জি। অতল দুর্নীতি তলের খোঁজে। জি। তল খুঁজে পাওয়া যায় না বলে তো এটা অতল, এবং আপনি তল খুঁজে পাবেন না। আপনি দেখেন যাদের ধরা হচ্ছে এই সারফেস থেকে কিছু ধরা হচ্ছে, যেটা সাবেক সচিব সাহেব বললেন, চুনোপুটি ধরা হচ্ছে। আর দেখেন, সকল দুর্নীতিকে আমরা কি করবো, আদালতে নিয়ে যাবো বিচারের জন্য। জাস্টিস শামসুদ্দিন সাহেব বললেনই যে বিচারকদের মধ্যে সবাই সব বলা যায় না, ও সেটা বাস্তবতা। কারণ একটা কথা আছে না, নগর পুড়লে দেবালয়ে রক্ষা পায় না। সকল স্তরে যখন দুর্নীতি ছড়িয়ে যায়, তখন একটা সেগমেন্টকে আমরা ভালো থাকবে, একটা সেগমেন্টের আগাগোড়া সবাই সৎ থাকবে, এটা আশা করাটা বোধহয় মানে বাতুলতা, এটা অতি আশাও না। আমি যেটা মনে করি, দুর্নীতির জন্য যে জিরো টলারেন্স ইত্যাদিতে সব ঠিক আছে। জিরো টলারেন্সের নির্দেশ এসছে সর্বোচ্চ পর্যায় থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এদের বাস্তবায়ন যারা করবেন, তাদের মধ্যেই কি, তারা কি সবাই সৎ? এই প্রশ্নটা কিন্তু আছে। আপনি দেখেন, এই দুদকের কথা আমরা এত বলে, নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সম্প্রতি কিন্তু দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি খুঁজে বের করার জন্য দুদকেই কিন্তু নিজেরাই একটা কমিটি করেছে। দিস ইজ সিম্বল যে আমাদের কোথাও যে দুর্নীতিমুক্ত আমরা নেই, সেটার একটা সিম্বল। যেমন মাননীয় চিফ জাস্টিস বলতে হচ্ছে যে আপিল বিভাগে আমরা দুর্নীতি ঢুকতে দেব না। মানে এই কথাটা তো কখন আসে? এই কথাটাই তো ইটসেলফ একটা মানে একটা অ্যালার্মিং কথা, তাই না? ওনারা সাকসেসফুল, কিন্তু আপিল বিভাগে দুর্নীতি ঢুকতে পারে, এই শঙ্কাটাই তো একটা সভ্য সমাজের জন্য খুব কি ভালো বার্তা দেয়? আর আমাদের দেশে দুর্নীতি কেন কমছে না, এটা যদি বলেন, আমরা কিন্তু অনেক এই যেমন ধরেন, এই যে করোনার সময় যেটা দেখলাম আমরা, ওই যে কোনো দুর্যোগ কিন্তু কারো কারোর জন্য সুযোগ নিয়ে আসে। দুর্ভিক্ষের সময় দেখবেন খাদ্য মজুতদার যারা মজুদের ব্যবসা করে ভালো লাভ করছে, এবং সাম্প্রতিক করোনায় আমরা স্বাস্থ্য বিভাগের অনেক কিছু দেখলাম। একজন ডিজি, একজন চুক্তিভিত্তিক ডিজির পদ থেকে সরে যাওয়া ছাড়া, এবং একজন শাহেদ এবং একজন সাবরিন আরিফ ছাড়া আর কারো কি কোনো ধরনের কোনো শাস্তি হতে দেখেছেন? এই মাস্ক কেলেঙ্কারি, যন্ত্রপাতি কেলেঙ্কারি নিয়ে তো অনেকের নাম এসছে, এবং দায়িত্বশীলদের নামও এসছে। আপনি কাউকে দেখেছেন কোনো শাস্তি হতে? বরং এই দুর্নীতির খবর প্রকাশের জের ধরে কি হয়েছে সেটা সবাই জানি, সেটা নিয়ে আমি আর বলবো না। আমি যেটা মনে করি, দুর্নীতি যদি আপনি নির্মূল করা সম্ভব না, আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশে সম্ভব। নির্মূল শব্দটা আমি ব্যবহার করব না, তবে একটা মানে সহনীয় মাত্রায় যদি দুর্নীতিকে আনতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, যিনি দায়িত্বে থাকবেন তাকে সবার আগে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে যারা দায়িত্বে আছেন তারা সবাই দুর্নীতিমুক্ত বড় গলায় এই কথাটা আমরা বলতে পারি না। যখন আপনার যিনি দায়িত্বে থাকেন তিনি যখন দুর্নীতি করেন, তখন কিন্তু অন্যদের দুর্নীতিমুক্ত করার ব্যাপারে তার সেরকম ভূমিকা এবং তার সেই নৈতিক জোরও থাকে না। জি, কাজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। স্যার, যে জায়গাটাতে আপনি শেষ করেছিলেন যে আপিল বিভাগ বলেছেন যে আপিল বিভাগে আমরা দুর্নীতি ঢুকতে দেব না, এবং আমরা এখন পর্যন্ত সেটি দেখি দুর্নীতি ঢুকিনি। কিন্তু আপিল বিভাগে ঢুকবে না, ঢুকতে দেওয়া হবে না, কিন্তু নিচের দিকে যদি ঢুকে, তাহলে এখানে না ঢোকার সুফল আমরা কতটুকু পাবো? আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। জি। নিম্ন আদালতে যে হারে দুর্নীতি চলছে, হাইকোর্টে কিন্তু চলে না। কয়েকজন হয়তো আপনার হাতে গোনা নাও থাকতে পারে, বা থাকলেও হাতে গোনা কয়েকজন আছে, এর বেশি নেই। তো সুতরাং হাইকোর্ট থেকে তো আপিল বিভাগে যাবে, তো আপিল বিভাগে ঢোকার সম্ভাবনা আরো কম, খুবই কম। মাননীয় প্রধান বিচারপতি এটা কথাটা বলেছেন একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে, সিনহা, যে নাকি দুর্নীতির, যার বিরুদ্ধে দুর্নীতির বিচার আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি যেটা বলছিলাম, এবং লোয়ার কোর্টে যদি থাকে আমাদের হ্যাঁ, আচ্ছা, আমি করি, আমাদের দেশের একেবারে সেই ফোর্ট উইলিয়ামে হাইকোর্টের প্রতিষ্ঠা থেকে শুরু করে এই একজন প্রধান বিচারপতি অনেক অভিযোগ থাকতে পারে, তার রাজনৈতিক পার্সিয়ালিটি, হ্যানতেন ইত্যাদি অন্যান্য, কিন্তু ঘুষ খেয়েছেন এটা কিন্তু সিনহাই প্রথম। আর আপনি যেটা বললেন, সেটা তো কোনো আদালতে প্রমাণ হয়নি স্যার এখনো। বিচার হচ্ছে তো, হ্যাঁ, বিচার খাননি, সেটাও বের হয়ে আসতে পারে, সেটা দেখা যাক কি হয়। হ্যাঁ, সেটাই অবশ্য আমার অগ্রিম ফোরকাস্ট করাটা আইনজ্ঞ হিসাবে ঠিক না, কিন্তু বিচার হচ্ছে, বিচার হচ্ছে। এখন কি সাজা হবে সেটা তো আমার বলা ঠিক না। তো কিন্তু এই ঘটনাটি
ঘটেছিল। এবং তার চেয়ে বড় কথা, তার যে 5 জন কলিগ ছিলেন আপিল বিভাগে, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা যে ডকুমেন্টস দেখেছি, আপনি যদি এটার ব্যাখ্যা না দিতে পারেন আমরা আপনার সাথে বসবো না। তখন সে বাধ্য হয়ে আপনার পদত্যাগ করে দেশ থেকে চলে গেল। তো ওইটাও তো একটা বড় এভিডেন্সই না, যে অন্য 5 জন আপিল বিভাগের 5 জন মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিলেন আমরা আপনার সাথে বসবো না আপনি যদি ব্যাখ্যা না দিতে পারেন। এখন হ্যাঁ, নিম্ন আদালত থেকেও আপনি যেটা বলতে চাচ্ছেন যে নিম্ন আদালত থেকে তো হাইকোর্টে আসে, নিম্ন আদালত থেকে হাইকোর্টে আসার সংখ্যা কিন্তু খুবই কম, বুঝলেন? না স্যার, দুর্নীতি আসার কথা বলছেন আমি, স্যার ব্যাপারটা এরকম করে বলছি, যদি আপনার নিম্ন আদালতের দিকে দুর্নীতি থাকে আর একজন বিচার প্রার্থী হিসাবে সেখানে দুর্নীতির কারণে আমি সুষ্ঠু বিচার না পাই, আমি হয়তো উচ্চ আদালতে যেতে পারবো, কিন্তু উচ্চ আদালতে যাওয়া পর্যন্ত আমার যে আর্থিক, মানসিক, শারীরিক ক্ষতি, সেই ক্ষতিপূরণ কে দেবে? শুধু তাই না, উচ্চ আদালতে যেতে হলে কিন্তু আপনার চারটিখানি কথা না, খরচের অপেক্ষায়, যদিও সেটাই আপনার আছে কি বলে আপনার লিগ্যাল এইড আছে, কিন্তু খরচের অপেক্ষায় সময়ের ব্যাপার। যারা আপনার গ্রাম থেকে আসে তারা তো উকিলই চিনবে না যে কে কোন উকিল, কোন স্পেশালাইজেশন, এগুলো তো বটেই। সুতরাং আপনার নিম্ন আদালত তো একেবারে, যেটা আমি বললাম যে করিম সাহেবদের উনি যখন ডিসি ছিলেন তখন এটা একেবারেই শোনা যেত না যে নিম্ন আদালতের কেউ আপনার ঘুষ খাচ্ছে বা কোনো শিক্ষক, বা উনি আরেকটা অ্যাড করলেন পোস্ট অফিসের লোকজন, তো সেটা তো ছিল না আনফরচুনেট। এখন এইখানেও কিন্তু শুদ্ধি অভিযানের প্রচুর প্রয়োজন আছে, এবং সেটার নেতৃত্ব কিন্তু নিতে হবে মাননীয় প্রধান বিচারপতিকে, বুঝলেন? উনি নিচ্ছেন, উনি কিন্তু অনেক কিছু করেছেন এর মধ্যে, যেগুলো পাবলিকলি অনেকেই জানে না, আমরা জানি। উনি অনেক কিছু স্টেপ নিয়েছেন কিন্তু, বুঝলেন? আর আপনার আরেকটা দুদককে হতে হবে, এবং দুদক সিনহার বিরুদ্ধে মামলা করে, শুধু সিনহা না, কিন্তু আরও 2 জন আপিল বিভাগের আরও 2 জন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কিন্তু আপনার তদন্ত চলছে, তো এইগুলো করে কিন্তু একটা ভালো স্টেপ। অনেকে বলতো চিফ জাস্টিসের বিরুদ্ধে কি মামলা হয় নাকি, কিন্তু সেই যে সেই মিথ ভঙ্গ করে দিয়েছে দুদক, যার জন্য দুদককে অবশ্যই সাধুবাদ জানাই। জি স্যার, দুদক মিথ ভঙ্গ করেছে আপনি বলছেন, এই প্রসঙ্গে আপনার সঙ্গে যোগ করব। আমি করিম সাহেবের কথা করে আমি বলছি, এটা অত্যন্ত সত্য কথা উনি বলেছেন যে রাঘব গোয়ালরা কোথায়, বুঝলেন? আমি প্রমাণিত 3টি, কারণ প্রমাণের বাইরে আমার কিছু বলা উচিত না। একটি হলো কিছুদিন আগে সাকা চৌধুরীর 8,000 কোটি টাকা সিঙ্গাপুরে এক ব্যাংকে বের হয়েছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছে, এবং এই টাকাটা 8,000 কোটি টাকা, এটা কিন্তু 4টিখানি কথা নয়, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রাক্তন যে পররাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির আমলে মোর্শেদ খান সাহেবের 19 লক্ষ হংকং ডলারের শেয়ার রয়েছে হংকংয়ে, এবং 18 লক্ষ হংকং ডলার ক্যাশ রয়েছে, যে দুটোই এখন আটকিয়ে দিয়েছে আমাদের কর্তৃপক্ষ কাজ করছে কিন্তু, বুঝলেন? কর্তৃপক্ষের দুদকের মেইনলি দুদক, এবং ওই যে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে, তাদের দরখাস্তের ভিত্তিতে হংকং কর্তৃপক্ষ কিন্তু টাকাটা আটকে রেখেছে, কিন্তু আইনটা হলো যে মামলা শেষ না পর্যন্ত আমরা সেই টাকাগুলো ফেরত আনতে পারবো না। আচ্ছা, আরেকটা হলো আপনার বিলেতের নেটওয়েস্ট ব্যাংক, ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংক, সেখানে আপনার এই যে মামুন, গিয়াসাল মামুনের 20 কোটি টাকা আমাদের টাকার অর্থে সেখানে আটকিয়ে রেখেছে কিন্তু নেটওয়েস্ট ব্যাংক। মামলা শেষ হলে তারপরে আমরা টাকাগুলো, এই যে এরা কিন্তু সবই এখন, এই যে আমরা আমাদের চোখের সামনে এই মোর্শেদ খান একটা পুরো প্লেন ভাড়া করে তার বাড়ির কাজের লোকজন নিয়ে চলে গেলেন, বললেন? তো এইটা করিম সাহেবের কথা প্রসঙ্গে, যে আসলেই রাঘব বোয়ালদের আপনি যতদিন না ধরতে পারবেন ততদিন নির্মূল হবে না স্যার। কিন্তু স্যার, এই যে রাঘব বোয়ালদের কথা আপনি বলছেন, এই প্রসঙ্গে আলোচনা, কিন্তু আবার দুঃখের কথা হলো যে যখন 111 সরকার আসলো, তারা বললো যে আমরা সব রাঘব বোয়ালদের ধরবো, পরে দেখা গেল তারা নিজেরাই রাঘব বোয়াল হয়ে গেছেন। আর স্যার, আপনি যে রাঘব বোয়ালদের কথা বলছেন, এইটার প্রসঙ্গ কথাটা এরকম করে আসে, এই রাঘব বোয়ালগুলো হচ্ছে পুরনো রাঘব বোয়াল। এই রাঘব বোয়ালগুলোর বিরুদ্ধে
তদন্ত বা ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছিল সেই 1/11-এর শুরু থেকে কিংবা বিএনপি ক্ষমতা ছাড়ার পর থেকে। গত 9 সালের পর থেকে শুরু করে আজকে 21 সাল পর্যন্ত যে অনেক অনেক রাঘব বোয়ালের জন্ম হয়েছে, তাদের ব্যাপারে কিছুই হয় না। এটাই হচ্ছে মূল কথা। এই প্রসঙ্গে আমি জানবো, তার আগে স্যার, আপনি যেহেতু রাঘব বোয়ালের কথা বলছিলেন, এই রাঘব বোয়াল প্রসঙ্গে স্যার আমাদের নিজেদের একটি উদাহরণ আমরা দিই। আমাদের সময় টেলিভিশন থেকে আমরা একটা রিপোর্ট করেছি, একটি কোর্টের জেলা দায়রা জজ আদালতের একজন নাজির তার বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। সেই তদন্তের অভিযোগপত্র দুদক জমা দিয়েছে। সেই অভিযোগপত্রতে যতটুকু আমরা আইনত প্রকাশ করতে পারি সেই অনুযায়ী আমরা একটা রিপোর্ট করেছি। সেই নাজির আমাদের এই সময় সংবাদের রিপোর্টার সহ 3 জন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে দুটি মামলা করে দিয়েছে। দুদকের এই কর্মকর্তারা যারা এটা তদন্ত করছিলেন তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। তাহলে নাজিরের যদি এরকম মামলা করে দিতে পারে, তাহলে ওই রাঘব বোয়ালদের খোঁজ তাহলে কিভাবে বের হবে? রুমেল, মামলা করার অধিকার সবারই আছে। ওই নাজির যেমন একজন নাগরিক হিসাবে তার এটা অধিকার আছে, করেছে, এবং তাই বলে যে সে ওই মামলায় জিতে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। জিতা যত প্রসঙ্গ না, কিন্তু স্যার আপনি বাংলাদেশে বাস্তবতা জানেন, মামলার আসামি হওয়া মানেটা কি? হয়রানির মধ্যে যেতে হয়। হয়রানিটা সাংঘাতিক হয় আর কি। তো সেটার জন্য আমি মনে করি যে উপযুক্ত কর্তৃপক্ষ এই ধরনের দুষ্ট চরিত্রগুলোর বিরুদ্ধে শুধু তাদের মামলায় পরাজিত হলে হবে না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে। যাই হোক, রাঘব বোয়ালের কথা বলছো, মনে হচ্ছে না আজকে কপালটা ভালো, বড় বড় মাছ নিয়ে কারবার করছি। দেখুন, যে উদাহরণগুলো মাননীয় জাস্টিস সাহেব দিয়েছেন, শামসুদ্দিন সাহেব, এগুলো প্রায়টাই আমার কাছে মনে হচ্ছে যেন একটা পুকুরের রাঘব বোয়াল, কিন্তু রাঘব বোয়াল সব পুকুরেই আছে। এবং এটা সময়ের ব্যাপার। কোনো সময়ে একটা পুকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ হয় কর্তৃপক্ষের, আবার ওই কর্তৃপক্ষ চলে গেলে পর অন্য কর্তৃপক্ষ আসলে। আসল কথাটি হচ্ছে যেটা আর কি সর্বক্ষেত্রে রয়েছে, সর্বক্ষেত্রে আপনার সব দেশে সব কালে তিনি মানুষের জ্ঞাতি, এরকম কথাটা আর কি। যাই হোক, তো ফলে আমি বলবো খোলা মন নিয়ে কোনো রকমের যদি আপনি দুর্নীতি দমন করতে হয় তাহলে কোনো বাছ বিচার করলে চলবে না। সেখানে আপনাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন সকলের প্রতি যে সমানভাবে প্রযোজ্য এটা প্রমাণ করতে হবে। আমি আমার সারা জীবন সামান্য চাকরি যেটা করেছি, অবশ্য আমি মাঠেই চাকরি বেশি করেছি। ঢাকা জেলা, খুলনা জেলা, কুষ্টিয়া জেলা এগুলোতে ডিসির চাকরি করেছি, রাজশাহীতে কমিশনার চাকরি করেছি। আমি সেখানে দেখেছি যারা ছোট ছোট চাকরি যারা করে আর কি, হ্যাঁ তারা 100 টাকা 200 টাকা, তখন তো আরও কম ছিল, ঘুষ নিয়েছে, ঠিক কথা। কিন্তু বড় বড় যারা উচ্চ পর্যায়ে, 2 জনের নামও উনি উল্লেখ করেছেন উচ্চ পর্যায়ে, আসলে কিন্তু দেশের সর্বনাশটা তারা করে কিভাবে? শুধু অর্থনৈতিক দিক থেকে যে সর্বনাশ করেছে তা নয়, তাদের দৃষ্টান্তটা তখন সব মহলে, ছোট বড় সব পর্যায়ে ছড়িয়ে পড়ে যে অমুক তো এই করেই তো হয়ে গেল, বেশ বড় লোক হয়ে গেছে। উনি যখন এই পদে যাওয়ার আগে 5 টাকা রিক্সা ভাড়া তার ছিল না, এখন আলহামদুলিল্লাহ তার বাড়িতে 5টা গাড়ি দাঁড়ায় থাকে। হ্যাঁ, কি করে করলো? একটু খোঁজ নিলে দেখা যাবে এই 9-6 করে করেছে। সেই জন্য বলছিলাম যে আপনার এটা দৃঢ়হস্তে এবং কোনো ধরনের কোনো ছাড় দেওয়া চলবে না আর কি, সে যেই হোক না কেন। এক, আর দ্বিতীয়ত এটা যেন সাধারণ মানুষের কাছে প্রতীয়মান না হয় যে দেশে বিচার নাই। এখন কিন্তু রুমেল, আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, কারণ আমি প্রায় মফস্বলে যাই, গ্রামে যাই, দেশের বাড়িতে যাই, রিটায়ার্ড মানুষ, কোনো কাজকর্ম নাই। তো দেখেছি একটা এমন ধরনের নেতিবাচক একটা মনোভাব সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, হ্যাঁ, যেটা খুবই দুঃখজনক। এটা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, তারা দেখতে দেখতে গত 50 বছর যাবৎ দেখতে দেখতে তারা এই পর্যায়ে এসছে, দূর কিচ্ছু হবে না। গরু চুরি হয়েছে, আমি নিজের একটা উদাহরণ দেই। আমি বললাম তুমি এক কাজ করো, আগে গিয়ে থানায় একটা তো করো, একটা মামলা করো। আরে থানায় গিয়ে কি হইব? দ্যাট ওয়াজ দ্য রিপ্লাই। আমি যদিও বুঝে উঠতে চেষ্টা করলাম এই সেই ইত্যাদি, এবং সব ব্যাপারে তাই। এখন এই যে একটা ধারণা, এটাকে দূর করতেই হবে। এটাকে বিচারহীনতার ধারণা সৃষ্টি হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি হয়েছে।
এবং এটা সম্পূর্ণ কিন্তু অমূলক নয়। যে বা যারা আমরা ক্ষমতার জায়গায় থাকি, সেটা জেলা পর্যায়ে হোক আর উপজেলা পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সেখানে আমরা সকলেই এক একজন আর কি মহাবীর, একটা শক্তিশালী ব্যক্তি হয়ে যাই এবং আইনটাকে নিজের ইচ্ছা মতো আমি তখন করি। হায়, এটার কারণে কিন্তু দেশের এই অধোগতি বলেন আর দুর্নীতির যে এই হয়েছে। আর আরেকটা বিষয় আমি সবিনয়ে বলতে চাই, এখন দেশে একটা শব্দ খুব চালু হয়েছে, ইংরেজি শব্দ, নেক্সাস। সেটা কিছুদিন আগে পর্যন্ত এটা তো চালু ছিল না, অর্থাৎ যোগাযোগ আর কি। কাদের মধ্যে নেক্সাস? দুর্নীতিবাজ রাজনীতিক আর দুর্নীতিবাজ আমলা। ওই গ্রামাঞ্চলে একটা কথা কয় খুব সুন্দর, আমি আর মামু ভাগ করে খামু। তখন আমি আর মামু ভাগ করে খামু অবস্থা হয়ে গেছে। এগুলোকে ধরতে হবে এবং এলাকায় ধরতে হলে পরে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে, আবার সর্বোচ্চ পর্যায়ে বলতে কেউ যেন মনে না করেন আমি শুধু প্রধানমন্ত্রীর কথাই বলছি। প্রধানমন্ত্রীর কাজ চোর ধরা নয়, তিনি হুকুম দেওয়ার মালিক। তিনি নীতি নির্ধারণ করবেন, হুকুম দিবেন যে এটাই হচ্ছে কি আইন এবং এটা তোমরা বাস্তবায়ন করো, বাস, ওনার দায়িত্ব শেষ। এরপরে যারা বাস্তবায়নের দায়িত্বে যারা আছে, তারা যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন না করে তাহলে কিন্তু সর্বনাশ। দুর্নীতি কেন, কোনো নীতি চলবে না। আর অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কথা বলি, গত কয়েক বছরে বাংলাদেশে যে উন্নয়নটা হয়েছে ঈর্ষণীয়, সারা বিশ্ব স্তম্ভিত হয়েছে বাংলাদেশের উন্নতিতে। কিন্তু এটা সব কিছু কিন্তু এটা হচ্ছে এই দুর্নীতিকে ভিত্তি করে হয়েছে। তলে আমাদের পায়ের নিচে যে দুর্নীতি রয়েছে, দুর্নীতিবাজ, হঠাৎ করে যদি ভূমিকম্পের মতো এরা যদি নড়ে উঠে বা দুর্নীতিবাজগুলো যদি একটা নাড়া দেয় জোরে, দেশটাকে সর্বনাশ হয়ে যাবে। সেজন্য আমি বলবো এই উন্নয়নটাকে আমাদের যদি ধরে রাখতে হয়, এবং ধরে তো রাখতে হবেই। আমরা আমাদের জীবনে একভাবে কাটিয়েছি, আপনারা আলহামদুলিল্লাহ আর একটু বেটার আছেন, কিন্তু তার পরবর্তী প্রজন্মতে আমরা চাই আরও ভালো হবে, ইউরোপ আমেরিকার মতো স্ট্যান্ডার্ডে তারা থাকবে। সেটা যদি করতে হয় তাহলে পরে দেশে দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার অর্থে জিরো টলারেন্স বলেন, জেহাদ বলেন, যাই করেন না কেন, এটা করতে হবে, দেখাতে হবে, এটা দৃশ্যমান নয়। ধন্যবাদ। একটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলতাফ হোসেন। জি বলুন, আপনি, আমরা শুনছি। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর কথা বলুন। দুর্নীতিবাজ আমি আমার বিচারপতি স্যারের কাছে একটু আমি জানতে চাই, এই দুর্নীতির বিচার কিভাবে করবেন আর কবে হবে? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। স্যার, দর্শকের প্রশ্ন, মানে মানুষের পালসটা আসলে এরকমই। আর এর আগে যে জায়গাটাতে আপনাকে আমি রেখে গিয়েছিলাম, যে রাঘব বোয়ালদের কথা আপনি বলছিলেন, তো এই রাঘব বোয়াল যদি মোফাজ্জল করিম স্যারের বাসায় এক পুকুর থেকেই ধরা হয়, কিংবা যে পুকুরটি এখন মজে গেছে সেই পুকুর থেকে ধরা হয়, আর অন্যান্য পুকুরও যে জল বারবারন্ত এবং মাছও বারবারন্ত, সেইখানে না হলে পরে আমাদের সফলতা কিভাবে আসবে? আমি একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে এই জন্য বললাম যে সেগুলো প্রমাণিত। জি, আমি আইনজ্ঞ হিসেবে তো প্রমাণের বাইরে কিছু কথা বলা ঠিক হবে না, এমনকি মানহানি তো পড়তে পারি, তাই না? কিন্তু এই যে বললাম মোর্শেদ খান বা তারেক জিয়া বা আপনার সিনহা এবং কি বলে কোকোর টাকা তো এসছে আমরা, কিন্তু বিচারপতি সিনহাটা প্রমাণিত নয় স্যার। সিনহাটা একদিকে প্রমাণিত। পাঁচজন মাননীয় বিচারপতি আপিল বিভাগের বিরুদ্ধে আমরা তোমার সাথে কাজ করব। আচ্ছা, সেই অর্থে প্রমাণিত বলছেন? হ্যাঁ, টু দ্যাট এক্সটেন্ট প্রমাণিত, যার ফলে যেতে হয়েছে। এখন বিচারহীনতার কথা করিম সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছে, অত্যন্ত যৌক্তিক কথা। আমি রাজনীতি আনতে চাই না, কিন্তু রাজনীতিতে এসে যায়। এই বিচারহীনতা শুরু করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে মোস্তাক আর জিয়া, এবং এটা কিন্তু চালিয়ে গেছিল পরবর্তী শাসকরাও। এরশাদও চালিয়ে গেছেন এবং খালেদা জিয়াও চালিয়ে গেছেন, কেউ বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি। এটা একটা মারাত্মক ব্যাপার ছিল। আরেকটা বিচারহীনতার এক্সাম্পল আমি বলি, যে বঙ্গবন্ধুর সবাই আপনার শফিউল আলম প্রধান 7টা খুন করেছে, তার সাজা হয়েছিল বিচারিক আদালতে, দায়রা আদালতে, যাবজ্জীবন কারাদণ্ড।
জিয়া এসে তাকে মুক্ত করে দিল। তারপরে জিয়া আপনার ইনডেমনিটি আইন করলো, তারপরে আরও কত কিছু, এগুলো তো বললে তো দিনের পর দিন শেষ হয়ে যাবে। এই সরকার এসে কিন্তু বিচারহীনতার থেকে অনেকখানি হয়েছে, কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আপনার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, আরও বিচার হচ্ছে। কিন্তু তারপরেও আমি করিম সাহেবের সাথে একেবারে সম্পূর্ণ একভাবে একই ভয়েসে বলবো যে বিচারহীনতার এক্সাম্পলকে আরও ত্বরান্বিত করতে হবে। যেহেতু এই বিচারিক আদালত থেকে সাজা হওয়া ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়ার কথা বলছিলেন, আবার এরকম আমরা দেখেছি সেই আপনার লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা তাহেরের পুত্র বিপ্লবকে ক্ষমা করে দেয়া বা আরো অনেককে ক্ষমা করে দেয়া ইত্যাদি কথা আবার এখনো মানুষজন বলে। তাহলে আমরা কি পাল্টাপাল্টির মধ্যে থাকবো? এটা শুরু করেছে কিন্তু জিয়া, জি, কিন্তু শেষ তো এক জায়গায় করতে হবে আমাদের, শেষ তো আমরা করছি না ইসের ব্যাপারে। এবং এরপরেও কিন্তু খালেদা জিয়ার আমলেও ঝন্টু নামে আরেক খুনের আসামি তারও কিন্তু ওইভাবে করেছে। এখন অনেকগুলো ক্ষেত্রে কিন্তু জেনুইনলি, কারণ এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে, এই ক্ষমতাটা সারা পৃথিবীর সব জায়গায়, ব্রিটিশ রানীরও আছে, করিম সাহেব তো অ্যাম্বাসেডর ছিলেন ইংল্যান্ডে। এইটা অনেক সময় প্রয়োজন হয়ে যায়, যে যদি দেখা যায় যে হয় কি বিচার তো মানুষ করে, ফেরেশতা তো আর করে না, যে ন্যায় বিচার আইনের জটিলতা ইত্যাদি কারণে যদি পরে বোঝা যায় কাজের বিচারের মতো যে না, ন্যায় বিচারটা আসলে হয়নি, তখন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সেটা থাকে। তবে এটা অত্যন্ত সিলেক্টেড, যে অত্যন্ত মানে যেখানে প্রাপ্য সেই জায়গায় করা উচিত, অন্য জায়গায় নয়। আচ্ছা, এখন আপনার আরেকটা জায়গায় আসি, যে রাঘব গোয়ালদের ব্যাপারেই আলেমরা, তথাকথিত আলেমরা দুর্নীতি করে, এটা আগে কখনো শুনেছেন? করিম সাহেব শুনেছেন? শুনি নাই। আমরা তাদের কি করি? শ্রদ্ধা করি না? আমরা যে ধর্মের লোকই হই না কেন, আমরা কিন্তু তাদের, এমনকি নাস্তিকরাও কিন্তু তাদের শ্রদ্ধার চোখেই দেখে যে এরা ধর্ম নিয়েই ব্যস্ত। আসলে এরা তো এখন আর ধর্ম নিয়ে ব্যস্ত না, এরা রাজনীতি নিয়েই ব্যস্ত, কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে হাঁটিয়ে দেবে সেটা নিয়ে ব্যস্ত। তাদের যে আপনার দুর্নীতির কথা শুনলাম, এই মামুনুল হক, তারপরে কি বাবুনগরী, আমি একটা কথা বলি, বাবুনগরী ছিল ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদের পারিবারিক মসজিদের ইমাম। ওই রুকনুদ্দিনরা যে বেতন দিত সেই বেতন দিয়েই তার চলতো। আজকে সে হেলিকপ্টার চলে, বুঝলেন, কোটি কোটি টাকা। এই মামুনুলের ব্যাপারে যেটা পুলিশ বলছে যে 6 কোটি টাকা ট্রানজ্যাকশন তার বছরে, এবং এই কারণেই কিন্তু দুদক তাদের সম্পদের দিতে চেয়েছে। এখন এইটা আপনি চিন্তা করা যায় যে যারা নাকি ধার্মিক লোক, ধর্মের কথা বলে বা ধর্ম নিয়ে চর্চা করে, তারা দুর্নীতিবাজ। এবং এখন দেখা যাচ্ছে যে এই তথাকথিত আলেমরা দুর্নীতির তালিকার একদম শীর্ষে রয়েছে। কিন্তু শুধু দুর্নীতি না, কত রকমের অপরাধ আছে, বলাৎকার থেকে শুরু করে। আপনি যদি পার্সেন্টেজ নেন যে ধরনের ধর্ষণ হচ্ছে, তাহলে দেখা যাবে যে এই তথাকথিত আলেমদের দ্বারাই কিন্তু ধর্ষণ বেশি হচ্ছে। এবং এখানেও কিন্তু একটা কথা আছে, মামুনুলকে গ্রেপ্তার করেছে, আমরা সকলেই খুশি, কিন্তু ওয়াই নট আপনার কি বলে বাবুনগরীর বিরুদ্ধে এভিডেন্সের তো কোনো অভাব নেই। এবং সে শফি সাহেবকে খুন করেছে, এই ব্যাপারেও কিন্তু পুলিশ তদন্তে এসছে, তো তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সেও কিন্তু একজন রাঘব বোয়ালি। জি স্যার, ধন্যবাদ আপনাকে। কাজল ভাইকে একটু শুনে আসছি। কাজল ভাই, আপনাকে অনেকক্ষণ বসে রেখেছি, দুঃখ প্রকাশ করছি সেজন্য। সেটা হচ্ছে এই রাঘব বোয়ালের খোঁজের কথা স্যাররা দুজনেই বলছেন, পাশাপাশি আরেকটি কথা, এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই আমলে অমুককে ছেড়ে দেওয়া হয়েছে, ওই আমলে তুমুককে ছেড়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি এরকম বলেই থাকে। তো আমরা কি এসবের মধ্যেই থাকবো, নাকি এর থেকেও আমাদের বের হতে হবে? এই পাল্টাপাল্টি সংস্কৃতি থেকে আমরা কবে বেরোতে পারবো, আমাদের জীবদ্দশায় পারবো কিনা আমি সন্দেহ। আমি অন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, জিরো টলারেন্সের কথা বলছি, এই সরকারের আমলেই কিন্তু প্রথম সরকারি দলের শক্তিশালী বা বেশ প্রভাবশালীদেরও ধরে জেলে পুরা হয়েছে, এটা কিন্তু হয়েছে। পাশাপাশি এটা প্রশ্নবিদ্ধ হয় কখন, যখন বেসিক ব্যাংকের চেয়ারম্যানের ব্যাপারে কোনো ব্যবস্থা না হয়। একদিকে আপনি খুব শক্ত হচ্ছেন, আরেকদিকে সরকারের বিভিন্ন কারণে বা কর্তৃপক্ষের কারণে কিন্তু একটা প্রশ্নের জায়গায় রেখে যাচ্ছে। বেসিক ব্যাংকের চেয়ারম্যানের ব্যাপারে কিন্তু এত অভিযোগ, এত বলা হচ্ছে, কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না। তো আপনার একদিকে এত শক্ত, আরেকদিকে এই আপাত শিথিলতা কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহের জন্ম দেয়, যেটার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এবং রাঘব বোয়াল যদি বলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে যত আলোচনা হয়েছে
এটা তো রাঘব বল না বলেন, বড় চিতল মাছ তো বলতেই পারি। তো সেটারও তো কোনো খবর নেই। পিকে এই হালদার? জাতীয় দু এক হ্যাঁ? পিকে হালদার পিকে হালদার তো ভেগে গেল। আমি বলছি এই জাতীয় ভেগে গেল যখন, ঘটনাগুলি তখন আমরা নিষেধাজ্ঞা দিলাম। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সৎ কাজ বা অনেক ভালো উদ্যোগ কিন্তু এরকম ২-১টার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মানুষের মধ্যে অনেক প্রশ্ন আসে। যেটা জাস্টিস সাহেব দুজনের কথা বললেন এবং সাবেক সচিব সাহেবও বললেন যে পুকুর ইত্যাদি, ইত্যাদি। আবার দেখবেন যে হ্যাঁ, এটা আমাদের একটা ট্র্যাডিশন। আবার যদি কোনো কারণে কোনোদিন পট পরিবর্তন হয় তখন আরেক পুকুরে পানি ভেসে উঠবে, আরেক পুকুর শুকিয়ে যাবে। তো এই জিনিসটা থেকে আমরা যতদিন বেরোতে না পারবো দুর্নীতি যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কিন্তু বারবার বলছি যে দুর্নীতি আমরা নির্মূল করতে পারবো না। কিন্তু এটা কিন্তু কমিয়ে আনতে হবে। আমরা এত কথা বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ সম্পর্কে, এত প্রমাণ আছে। কি হয়েছে স্বাস্থ্য বিভাগের? তো এইগুলি যদি আপনি দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু যারা দুর্নীতি করে তারা কিন্তু উৎসাহিত। আপনি যে ঘটনাটা বললেন, একজন নাজির, তার তো বেতন কি সবই আমরা জানি। সেও কিন্তু মামলা করার সাহস পায়। এবং আপনি দেখেন এর পেছনেও শক্তিশালী কোনো খুঁটার জোর আছে, তাই না? তো আমার কথা হচ্ছে যে চুনুপুটি বা এই যে কেরানি বা এই টাইপের শ্রদ্ধা রেখে বলছি, এইসবকে না ধরে আপনি যদি তাদের খোঁটার যে ২-১টা উদাহরণ যদি সৃষ্টি করতে পারতেন, তাহলে কিন্তু দেখতেন আপনি অনেক কাজ হতো। আপনাদের ক্যাসিনো বন্ধ হয়ে গেল কিভাবে? এটা তো যদি আপনি এই স্টেপটা না নিতেন, ঢাকা শহরে এরকম প্রকাশ্যে ক্যাসিনো চলতো আরো। আপনি স্টেপ নিয়েছেন, বন্ধ হয়ে। এরকম যে সমস্ত জায়গায় এই জিনিসগুলো আছে, এবং আমি একটা জিনিস আন্তরিকভাবে বিশ্বাস করি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পারঙ্গম, তারা সবকিছু জানে। তাদেরকে কাজে লাগাতে হবে। আপনি যদি তাদেরকে রাজনীতিমুক্ত করে সত্যিকারভাবে কাজে লাগান, আমি বিশ্বাস করি বাংলাদেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে। হেফাজত নেতাদের কথা বলেন, জাস্টিস সাহেব ঠিকই কথা বলেছেন। মামুনুল হককে ধরছেন, বাবুনগরে একটার পর একটা কমিটি দিয়ে যাচ্ছে, প্রকাশ্যে চলাফেরা করছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরে তাকে কেন ধরা হচ্ছে? তো এরকম আমার কথা, যদি আপনার আন্তরিকতার মধ্যে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব বা কোন রকমের সুযোগের সদ্ব্যবহারের কোনো চিন্তা থাকে, তাহলে কিন্তু পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে পারবে না। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিরিয়াস। তার কমিটমেন্টের কোনো অভাব নাই, তার উদ্যোগের কোনো অভাব নেই। কিন্তু তিনি তো যেটা সাবেক সচিব সাহেব বললেন, তিনি তো আর মাঠে নেমে চোর ধরবেন না। যারা ধরার দায়িত্বে, তাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থা নিতে হবে। জি, ধন্যবাদ কাজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এই যে রাঘব বোয়ালের খোঁজ তো স্যার আপনারা তিনজনই করছেন, পাশাপাশি আরেকটি বিষয় যদি শামসুদ্দিন চৌধুরী স্যার তুললেন, এই যে এরকম ধর্মের কথা বলেন যারা, এবং যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে দাবি করেন, দুটি বিষয় লক্ষ্য করা হয়েছে। তাদের রাজনৈতিক অভিলাষের চিত্র, তাদের নিজেদের বক্তব্য এসেছে, এখন আবার তাদের অর্থনৈতিক নয়ছয়ের খবরও চলছে। তো তার মানে সর্বগ্রাসী যে দুর্নীতি, বেরোবো কিভাবে? না, তাদের কাঁধের উপরে ভর করে তো আর বের হবো না। তারা অপরাধ যখন করতেছে, অন্য অপরাধী যে তারও যেরকম শাস্তি হয়, তার এরও শাস্তি হওয়া উচিত। বরং তিনি যে ভড়ং করছেন এতদিন পর্যন্ত, এই ভড়ঙ্গের জন্য আরেকটা শাস্তি তাকে এক্সট্রা দেওয়া উচিত। জাকারিয়া সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যদি আমাদের এত দক্ষ বাহিনী যেমন আইনশৃঙ্খলা বাহিনী বা ধরেন ম্যাজিস্ট্রেসি, এদেরকে দিয়ে যদি দুর্নীতি দূর করতে হয়, তাহলে তাদের রাজনীতি মুক্ত করতে হবে। এখন কথা হচ্ছে রাজনীতিকরণটা হলো কখন এবং কিভাবে? সর্বনাশটা তো ওখানেই আমি মনে করি হয়ে গেছে। সিভিল সার্ভিসের ইতিহাসে, 200 বছরের ইতিহাসে কোনোদিন সরকারের পক্ষে বা বিপক্ষে বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে মিটিং মিছিল করা এই সমস্ত হয় নাই। ইয়ের মধ্যে সচিবালয়ের ভেতরের কথা বাদই দিলাম, আপনারা কিছু করতে চান, কারোর পক্ষে কিছু বলতে চান, যান সচিবালয়ের বাইরে, চাকরি ক্ষেত্রের বাইরে গিয়ে করুন। চাকরি ছেড়ে দিয়ে না হয় গিয়ে রাজনীতিতে যোগদান করুন, চাকরিতে থেকেও নীরবে করুন। আল্লাহর ওয়াস্তে প্রকাশ্যে করবেন না, ধরা দিবেন না। কারণ একটা ইংরেজিতে কথা আছে, ফেসলেসনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন। ফেসলেসনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে যে প্রশাসনের মুখচ্ছবি যেন দেখা না যায়, সে নীরবে নিশান করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে এখন প্রশাসনটাকে আমরা রাজনীতিকরণ করে ফেলেছি। এটা আমরা করলাম, মানে কর্তৃপক্ষ করলেন না, প্রশাসনের কিছু কিছু লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে, আমি মনে করি তাই, যে কিছু একটা করব, করে তারপরে গিয়ে বলবো যে আমি এটা করেছি, আমাকে একটা পুরস্কার দেন। এই উদ্দেশ্য করতে গিয়ে প্রশাসনের মধ্যে রাজনীতি ঢুকিয়েছেন। এখন এমন হয়ে গেছে, এখন আপনি মাঠে, বিশেষ করে মাঠে আর কি,
ডিসি সাহেব আর এমপি সাহেব এরা দুইজন, এটা জনশ্রুতি অবশ্য, আমি নিজে তো আর এটার মধ্যে এখানে, এরা দুইজন নাকি হাতে হাত মিলিয়ে অনেক কিছুই করছেন, আকাম কুকাম করছেন। এটা ঠিক না, এটাতে আমি বড় কষ্ট পাই, কারণ আমাদের সময়গুলো আমরা কল্পনাও করতে পারিনি, জি এটা কোনো দিন হয়নি। আমি বঙ্গবন্ধুর সময় আমি ডিসি ছিলাম, জি খুব কঠিন সময়ে, জীবনে একটা দিনও, গভর্নরও ছিলেন, পরে তো গভর্নর উনিই করলেন, কোনোদিন বঙ্গবন্ধু বা তার কোনো আমলা বা তার কোনো রাজনৈতিক সহকর্মী একটা ফোন করে বলে নাই ডিসি সাহেব ওরে একটু আর অ্যারেস্ট করেন বা ওরে ছেড়ে দেন। কোথায় গেল সেই দিন? তো এখন যারা আছেন ক্ষমতায় তারা তো বঙ্গবন্ধুরই তারা উত্তরসূরি। তাদের কাছে আমার সবিনয় নিবেদন, বঙ্গবন্ধুর আদর্শটা আপনারা অনুসরণ করুন। জি স্যার, ধন্যবাদ। আমি জাস্ট একটা কথা বলে শেষ করি। যখন বঙ্গবন্ধু আমাকে প্রথম ডিসি করে পাঠালেন আচমকা 24 ঘন্টার নোটিশে, তখন তিনি আমাকে আমি ছাত্রলীগ করতাম এই জন্য নয়, আমি কোনোদিন ছাত্রলীগ করি নাই বিশ্ববিদ্যালয়ে, বরং ছাত্র ইউনিয়ন করেছি। তখন ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ মানে মুখোমুখি অবস্থায় ছিল। হাওয়ার কিন্তু কি জন্যে উনি মনে করেছেন যে আমাকে দিয়ে কাজটা হবে, কুষ্টিয়া পাঠিয়েছেন। তারপরে তিনি আমাকে যা যা নির্দেশ দিয়েছেন আমি সেটা অক্ষর অক্ষরে পালন করেছি, কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, প্রশাসনিক বিবেচনায় এবং আইনের আলোকে পালন করেছি। তিনিও সেই নির্দেশগুলোই দিতেন, তার মন্ত্রীরাও তাই দিতেন। ক্যাপ্টেন মনসুর আলী সাহেব ছিলেন প্রাইম মিনিস্টার সেই সময়ে, আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনার হোম মিনিস্টারও ছিলেন বোধহয় কিছু। তো এই সমস্ত সময়ে আমি বিনীতভাবে বলতে চাই যে উদাহরণগুলো তারা রেখে গেছেন সেগুলো সবাই স্যার আমরা শেষ করবো, শেষ 1 মিনিট আপনি বলবেন। দুর্নীতি যেটা কাজল সাহেব যেটা বলেছেন, একেবারে পুরোপুরি আউটরুট করা অসম্ভব উনি বলছেন, আমি তার সাথে দ্বিমত পোষণ করতে পারছি না। কিন্তু এটাকে একেবারে নিম্নতম পর্যায়ে নিয়ে আসতে হবে, 0 না হোক 0.1, জি বুঝলেন, ওই লেভেলে নিয়ে আসতে হবে। কারণ যেটা করিম সাহেব যে কথা অত্যন্ত সঙ্গতভাবে বলেছেন যে আজ আমাদের উন্নয়ন সারা পৃথিবীকে ঈর্ষান্বিত করেছে। আমাদের যে জিডিপি সেটা ভারত, পাকিস্তান এবং অনেকে বলে চীনকেও ছাড়িয়েছে। এগুলো তো একদিকে যেমন, এবং আমাদের এখন যে রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে সেটা মানে মিরাকুলাস এই ধরনের। তো এই সব কিছুই কিন্তু আপনার ভেস্তে যাবে যদি দুর্নীতি বন্ধ না করা যায়। কারণ আমরা আশা করছি আগামী 10 বছরে বা তার কম সময়ে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যম উন্নয়নের দেশ হবে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো কিন্তু সবই দৃশ্যমান। তো সেই পথে হাঁটতে আমরা দুর্নীতি মুক্ত হব সেটি আশা করি। স্যার আমরা শেষ করতে জাস্ট আধা মিনিট স্যার 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা দুর্নীতি দূর করব, দেশের উন্নয়ন করব, তার জন্যে একটা ভালো প্রশাসন, স্বচ্ছ প্রশাসন, দক্ষ নিরপেক্ষ প্রশাসন চাই। সেই প্রশাসনটা হচ্ছে আপনার হাতের অস্ত্র, আপনার টুল, অস্ত্রটাকে নষ্ট করবেন। জি স্যার, আমরা সেটা আশা করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাকারিয়া কাজল। কাজল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।